মডার্ন যুগের এক ছেলের আত্মা টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালের এক উপপত্নীর দেহে এবং সে মহারাজের অন্যান্য উপপত্নীদের সাথে রেষারেষিতে জড়িয়ে পড়ে। এবার একজন মেয়ের দেহে থেকে সেই ছেলে কি বুঝতে পারবে যে প্রাচীনকাল থেকেই মেয়েদের টিকে থাকার লড়াই কতটা কঠিন ছিল? সেই নিয়েই একটা ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা প্রাচীনকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মডার্ন যুগ থেকে একজন ছেলের আত্মা গিয়ে প্রবেশ করে প্রাচীনকালের একটি মেয়ের দেহে। এবার সে তো সেখানে পৌঁছেই দেখে যে আশেপাশে আরো বেশ কয়েকটি মহিলা রয়েছে এবং সেই মুহূর্তে সময় তো একদম থমকে গেছিল। সে তো প্রথমেই দেখে যে সামনে একজন বুড়ি মতো মহিলা দাঁড়িয়ে আছে এবং সে ভাবে যে এইটাই নিশ্চয়ই ভিলেন হবে, দেখেই মনে হচ্ছে কেমন একটা শয়তান। কিন্তু এই মেয়েগুলোকে কি সুন্দর দেখতে। সে দেখতে পায় যে একটা মেয়েকে জোর করে দুজনে ধরে রেখেছে এবং তার পোশাক রীতিমতো খুলে যাচ্ছে এবং সেই ছেলেটি তো তার পোশাক ঠিক করে দেয় যে আমি মেয়েদেরকে এইভাবে দেখতে পারি না। অপর একজন তো পাশে বসে কাঁদছিল এবং সে গিয়ে তার চোখের জল মুছিয়ে দেয় যে মেয়েদের কান্না আমি একদমই সহ্য করতে পারি না। কিন্তু তখনই আশেপাশটা খেয়াল করে সে বুঝতে পারে যে সে প্রাচীনকালে চলে এসছে এবং তার গলা থেকে তো আওয়াজ বেরোয় যে কি আমি কোথায় চলে এলাম। কিন্তু এই আওয়াজটা কোনো ছেলের আওয়াজ ছিল না, এটা ছিল একটা মেয়ের আওয়াজ এবং মডার্ন যুগের ছেলেটি বুঝতে পারে যে সে প্রাচীনকালের একটি মেয়ের দেহে চলে এসেছে। এবার মডার্ন যুগের ছেলেটি যে মেয়ের দেহে এসেছিল তার নাম ছিল শিয়া লিন এবং সে মহারাজের একজন অ্যাটেন্ডেন্ট ছিল। মানে সে তখনও উপপত্নীর মর্যাদায় পৌঁছাতে পারেনি, সে কেবলমাত্র মহারাজের হারেমে মহারাজকে মনোরঞ্জন করার জন্যই ছিল। এবার যে মেয়েটিকে ওই দুজন লোক ধরে রেখেছিল সেও শিয়ার মতোই অপর একজন অ্যাটেন্ডেন্ট ছিল যার নাম ছিল অ্যাটেন্ডেন্ট লিউ এবং এই লিউ ভুল করে মহারাজের প্রধান উপপত্নী শাওয়ের মতো সেম কালারের পোশাক পরে ফেলেছিল এবং সেম কালারের পোশাক পরার জন্যই তাকে এরকম মারামারি অত্যাচার করা হচ্ছিল এবং এই শাস্তিগুলো দিচ্ছিল দাইমা জাং। এবার শিয়া তো তখনই বলে ওঠে যে এইটুকু একটা সামান্য ভুলের জন্য এরকম ভাবে অত্যাচার, ও একটা বাচ্চা মেয়ে, ওকে মারলে তো মরে যাবে। এবং দাইমা জাং তো তখনই তাকে উল্টে মারতে আসে যে তুমি আমাকে শিখিয়ে দেবে যে কি করব না করব। এবং তখনই শিয়া তার বুকে এক লাথি মেরে সে তো রীতিমতো তাকে পদ্মের গামলায় ফেলে দেয়। দাইমা জাং তো সেখান থেকে ফোঁস ফোঁস করতে করতে চলে যায় যে এই কথা আমি মহারাজের কানে নিয়ে যাব, তোমাকে আমি মৃত্যুদণ্ড দেওয়াবই। এবার এই কথা তো মহারাজের কানে তোলা হয় এবং আমরা এই সাম্রাজ্যের মহারাজ ইউশুয়ানকে দেখতে পাই। আমরা দেখতে পাই তার সামনে তার প্রধান 3টি উপপত্নী ছিল, যার মধ্যে উপপত্নী শাওই তার সবচেয়ে পছন্দের ছিল। উপপত্নী শাও দাইমা জাংয়ের জন্য এখানে নালিশ করতে এসেছিল যে দাইমা ছোট থেকে আমাকে মানুষ করেছে আর অ্যাটেন্ডেন্ট লিন ওকে এইভাবে আঘাত করলো, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। মহারাজ আপনি দয়া করে ওকে শাস্তি দিন। এবার সেখানে আমরা অপর উপপত্নী চুইকেও দেখতে পাই যে কিনা খুবই ভালো স্বভাবের ছিল এবং সে তো শিয়ার হয়েই কথা বলে যে আগে আমরা দেখি যে কি হয়েছে, এইটুকু দোষের জন্য কাউকে তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না। উপপত্নী শাও তো এতটাই নিষ্ঠুর ছিল, সে বলে ওঠে যে মহারাজ আমি চাই শিয়াকে মৃত্যুদণ্ডই দেয়া হোক এবং আপনি আমাকে একটা নতুন সিল্ক দিয়েছিলেন, সেটার রংটা খুব হালকা ছিল, তাই শিয়ার রক্তে আমি সেটাকে রাঙিয়ে নিতে চাই। এবার শিয়া তো বুঝতে পারে যে তার অবস্থা খারাপ হতে চলেছে, মানে তার মনে মনে কথাগুলো তো একটা ছেলেরই কথা ছিল কিন্তু দেহর দিক থেকে সে মেয়ে হয়ে গেছিল। এবং শিয়া তখনই মহারাজের কাছে লাফিয়ে বলে যে মহারাজ আপনি আমাকে মারতে পারেন না, আপনি আমাকে মারলে আপনারও মৃত্যুর সম্ভাবনা আছে। এবার এই কথা শুনে সবাই তো চমকে যায় যে মহারাজের মৃত্যু নিয়ে কথা হচ্ছে এবং ইউশুয়ান তো তখনই তার তরোয়াল শিয়ার ঘাড়ে ধরে যে কি বলতেটা কি চাইছো তুমি। শিয়া বলে ওঠে যে না না, আমি আসলে বলতে চাইছি আজকে রাতে আপনার উপর হামলা হতে পারে, তাই আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলেই ভালো হবে। এবার এই কথা শুনে ইউশুয়ান তো তাকে ছেড়ে দেয় যে আজকে রাতে যদি এরকম কিছু না হয় তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। এবং আমরা দেখতে পাই যে শিয়া তার ঘরে ফিরে আসে। এবার সেখানে শিয়ার যে সবচেয়ে কাছের দাসী বা কর্মচারী ছিল চাংলে আসে। চাংলে বলে ওঠে যে কিন্তু ম্যাডাম আপনি এই মিথ্যে কথা কেন বলতে গেলেন যে আজকে মহারাজের ওপর হামলা হবে, এখন যদি সেটা না হয় তাহলে তো আপনারই মৃত্যু হবে। এবং শিয়া তখনই মনে মনে ভাবে যে তাহলে কি তোমায় সত্যিটা বলেই দেবো নাকি, আসলে আমি ইতিহাস বইতেই পড়েছিলাম
এবার আমরা শিয়াকে মডার্ন যুগে দেখতে পাই, মানে আসলে সে যে ছেলে ছিল সেই অবতারে দেখতে পাই। এবং শিয়া মডার্ন যুগের একজন বিখ্যাত সার্জন ছিল। শিয়ার নাম আসলে ডক্টর লিন। এবং ডক্টর লিন তার চেম্বারে বসে এরকমই নিউজ দেখছিল। নিউজে দেখানো হয় যে প্রাচীনকালের একজন মহারাজ ইউশুয়ানের একটা মুকুট আবিষ্কার করা গেছে। এবং ডক্টর লিন যখন এই নিউজটা পড়ছিল তখনই সেখানে আর জুনিয়র ডক্টর ডক্টর লিউ হাজির হয়। এবার এই ডক্টর লিউকে পুরোই অ্যাটেন্ডেন্ট লিউ, মানে প্রাচীনকালে যে মেয়েটার ওপর প্রথমে অত্যাচার করা হচ্ছিল তার মতো দেখতে ছিল। এবার জুনিয়র ডক্টর ডক্টর লিউ তো বারবার তার সিনিয়র মানে ডক্টর লিনকে নিজের প্রমোশনের জন্য বা তাকে মেন সার্জন বানানোর জন্য বলতো, কিন্তু ডক্টর লিন তাকে কখনো সিরিয়াসলি নিতই না। এবার এইসব ঠেলাঠেলিতেই ডক্টর লিনের মাথা টেবিলে ঠুকে যায় এবং তখনই সে পৌঁছে যায় এই প্রাচীনকালে। এবার শিয়া মানে কিনা ডক্টর লিন প্রাচীনকালে মনে মনে ভাবে যে আমি কি করে এখানে এলাম, আমাকে তো যে করে হোক আবার মডার্ন যুগে ফিরতেই হবে। আমার মনে হয় যে ওই মুকুটটাই হচ্ছে আমার ফেরার রাস্তা। এবং সে তো তখনই চাংলেকে জিজ্ঞেস করে যে আজকে মহারাজের মাথায় তো মুকুটটা দেখলাম না, উসুয়ান তো এখন এই সাম্রাজ্যের রাজা, তাহলে? এবং চাংলে তখনই বলে যে ম্যাডাম আপনি ভুলে গেলেন, একজন মহারাজ রাজা হওয়ার পর তাকে 100 দিন ভালোভাবে রাজত্ব সামলাতে হয়, তারপরই তার মাথায় মুকুট আসে, মানে অফিসিয়ালি তার করোনেশন হয়। এবার শিয়া তো এই কথা শুনে একটু চিন্তাতেই পড়ে যায়, কারণ সে ইতিহাস বইতে পড়েছিল যে আলটিমেটলি ইউশুয়ান রাজা হতে পারেনি, কারণ তার আগে জেনারেল শাও তাকে হত্যা করে রাজা হয়ে গেছিল। শিয়া ভাবে যে তাহলে কি এই কারণেই আমাকে প্রাচীনকালে পাঠানো হয়েছে, যাতে আমি ইউশুয়ানকে রাজা হিসেবে সাহায্য করতে পারি। সে তো তখনই চাংলেকে মহারাজের উপপত্নীদের ব্যাপারে জিজ্ঞাসা করে। আমরা জানতে পারি যে মহারাজের প্রধান 3টি উপপত্নী রয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে উপপত্নী শাও। উপপত্নী শাও আসলে মহারাজের দূর সম্পর্কের কাজিন এবং তাদের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক হয়েছিল। বর্তমানে মহারাজ একেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এবং এই উপপত্নী শাওয়ের ভাই হচ্ছে জেনারেল শাও, যার আন্ডারে অনেক সৈন্য সামন্ত রয়েছে। মহারাজের দ্বিতীয় মেন উপপত্নী হচ্ছে উপপত্নী সেন, এবং এ হচ্ছে সবচেয়ে কুটিল সবচেয়ে নিষ্ঠুর উপপত্নী। এবং তৃতীয় জন হচ্ছে উপপত্নী চুই, এবং এ হচ্ছে এই সাম্রাজ্যের যে গ্র্যান্ড টিউটর তার মেয়ে। এবং এ সবচেয়ে ভালো, খুবই শান্ত, সারাদিন গাছ নিয়ে থাকতে ভালোবাসে এরকম একজন মহিলা। এবার এইসব যখন তারা কথা বলছিল তখনই সেখানে আসে মহারাজের ইউনাক, এবং সে বলে ওঠে যে শিয়া ভালো খবর আছে, মহারাজ আজকে রাতে তোমার সাথে কাটাবে বলেছে। এবং শিয়ার তো এই খবর শুনে মাথায় হাত পড়ে যায়, কারণ যতই হোক সে তো একজন পুরুষ ছিল, তার কি আর ভালো লাগবে অন্য একটা পুরুষের সাথে রাত কাটাতে। এবার শিয়া তো তখনই বলে যে দাঁড়াও দাঁড়াও, আগে আমি একটু টয়লেট করে আসি। এবং ঝোপে হিসু করতে গিয়ে শিয়া বুঝতে পারে যে শুধু তার ভিতরেই তার পুরুষ আত্মাটা রয়েছে, বাইরেটা পুরোটাই মহিলায় রূপান্তরিত হয়েছে। এবার শিয়া তো বাধ্য হয়ে রাতের বেলা মহারাজের কাছে যায়, কারণ না গেলে তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হতে পারতো। কিন্তু তার তো খুবই ভয় লাগছিল যে তার কি হতে চলেছে। এবং ইউশুয়ান তো তখনই বলে ওঠে যে ব্যাপারটা কি, তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? তুমি তো বলেছিলে যে আজকে রাতে আমার উপর হামলা করা হবে, তা 12টা তো বাজে, নিশ্চয়ই হামলাকারীরা এবার আসবে, আর যদি না আসে তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। এবার এই কথা বলার সাথে সাথেই সেখানে দুজন হামলাকারী উপস্থিত হয়, এবং আমরা দেখতে পাই যে মহারাজ তো তাদের সাথে খুব লড়াই করছিল। শিয়া তো কোনো রকমে মহারাজের পিছনে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু এইসব করতে গিয়েও ওই আততায়ীদের তলোয়ারের আঘাত শিয়ার বুকে লাগে। এবার শিয়া তো তখনই মহারাজের কোলে পড়ে যায়। ততক্ষণে অন্যান্য সৈন্যরা এসে গেছিল এবং তারা ওই আততায়ীদের ধরে নেয়। এবার শিয়া তো অজ্ঞান হতে হতে বলে ওঠে যে মহারাজ, আমি কিন্তু আপনার জন্য প্রাণ দিয়েছি, সুতরাং এইটা আপনি মনে রাখবেন। এবং ইউশুয়ান তখনই ঘোষণা করে যে ঠিক আছে, আজ থেকে শিয়া আমার অ্যাটেন্ডেন্ট নয়, আজ থেকে সেও আমার উপপত্নী, উপপত্নী লিন। এবার এই কথা উপপত্নী শাওয়ের কানে পৌঁছায় এবং তার তো রাগে গা জ্বলে যাচ্ছিল। এবং তার সাথে আমরা অপর কুচক্রী মানে উপপত্নী সেনকেও দেখতে পাই। এবং উপপত্নী শাও তো তখনই সেনকে গিয়ে বলে যে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি শিয়াকে সরানোর, আশা করছি আমাকে বেশি দিন অপেক্ষা করাবে না। অপরদিকে আমরা উপপত্নী চুইকেও দেখতে পাই, এবং সে এই সমস্ত প্যালেস পলিটিক্সের মধ্যে একদমই থাকতে চাইতো না। সে সবসময় তার গাছ, তার অর্কিড এইসব নিয়েই থাকতো। এবার অপরদিকে আমরা শিয়াকে দেখতে পাই। শিয়া তো ওই তরোয়ালের আঘাত লেগে বেশ অসুস্থ হয়েছিল, এবং তখনই সেখানে মহারাজের ইউনাক আসে এবং সে জানায় যে শিয়ার জন্য বেশ কিছু উপহার পাঠানো হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে একটা সাদা রঙের সিল্ক। এবার শিয়া তো ভাবে যে
এইসব বিধবাদের মতো জামা কাপড় কি পাঠিয়েছে। এবং চাংলে তখনই তাকে জানায় যে না, এটা খুবই দামি একটা জিনিস এবং এটা পুরো প্রাসাদে আর কারোর কাছে নেই। মহারাজ কেবলমাত্র একটা উপপত্নী শাওকে দিয়েছিল এবং এই অপরটা শিয়া পেয়েছে, কিন্তু শিয়ার কাছে এইসবের তখন কোনো মূল্যই ছিল না। এবং শিয়া বলে যে এটা দিয়ে মানে এই কাপড়টা দিয়ে আমি আমার ক্ষতর ব্যান্ডেজ লাগাবো। এবার কিছুক্ষণ পরেই তো শিয়ার সাথে অ্যাটেন্ডেন্ট লিও দেখা করতে আসে, মানে যাকে সে একদম প্রথমে বাঁচিয়েছিল। এবং শিয়া তো মনে মনে ভাবছিল যে এমন না তো যে এও টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে এখানে এসেছে। এবং সে তো তাকে জিজ্ঞাসা করে যে লিউ, তুমি কবে এখানে এলে, তুমি কিভাবে টাইম ট্রাভেল করলে? এবং অ্যাটেন্ডেন্ট লিউ তো কিছুই বুঝতে পারছিল না যে এগুলো শিয়া কি বলছে। সে তো বলে ওঠে যে গতকাল রাতেই আঘাত লাগার সময় কি আপনার মাথায় চোট লেগেছে? শিয়া বুঝতে পারে যে কেবলমাত্র এদের দুজনকে একরকম দেখতে, এখানে টাইম ট্রাভেলের কোনো ব্যাপার নেই। অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারাজের সাথে জেনারেল শাও মানে উপপত্নী শাও এর ভাই দেখা করতে আসে। মহারাজ তো তাকে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা কি, তুমি কি করে বা কোন সাহসে কালকে আমার প্রাসাদের বাইরে থেকে গার্ডদের সরিয়ে নিয়েছিলে? জেনারেল শাও জানায় যে বর্ডারে একটা গন্ডগোল হওয়ার কারণে সে এখান থেকে সৈনিক সরিয়ে ওই দিকে নিয়ে গেছিল। এবার ইউনাক তো তখনই বলে ওঠে যে কালকে শিয়া এই কথাটা ভবিষ্যৎবাণী করেছিল যে মহারাজের ওপর হামলা হবে, তারপরেও তুমি এই কাজটা কি করে করলে? তাহলে তুমি কি মহারাজের কোনো ক্ষতি চাও? এবং জেনারেল শাও তো হাসতে হাসতে বলে যে ভবিষ্যৎবাণী ওইসব কথাতে আমি বিশ্বাসই করিনি। একটা মেয়ে যা খুশি বলবে সেই অনুযায়ী কি আমায় কাজ করতে হবে নাকি? মহারাজ আমাকে অকারণেই সন্দেহ করছে। আমি এখানে আমার বোনের সাথে দেখা করতে এসেছি। এবং মহারাজ তো তখনই তাকে তার বোনের সাথে দেখা করার পারমিশন দেয়। আমরা দেখতে পাই জেনারেল শাও উপপত্নী শাওয়ের সাথে দেখা করতে যায় এবং তাদের ভাই বোনের একটাই উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে তাড়াতাড়ি মহারাজের সন্তানের জন্ম দেওয়া বা মহারাজের ফেভারে থাকা, যাতে শাও পরিবারেরও ভালো হয় এবং উপপত্নী শাও ভালোভাবে থাকতে পারে। এবার তখনই শিয়ার ঘরে একজন দাসী যায় এবং সে জানায় যে আজকে রাতের বেলা আমার মাস্টার তোমার সাথে দেখা করতে চেয়েছে। এবার শিয়া তো বুঝতে পারে না যে তার মাস্টার কে আর কেনই বা সে শিয়ার সাথে রাতের বেলা দেখা করতে চেয়েছে। কিন্তু কথা মতো শিয়া রাতের বেলা ইম্পেরিয়াল গার্ডেনে চলে যায় এবং আমরা দেখতে পারি যে শিয়াকে আসলে কে কাজে লাগিয়েছিল। প্রাচীনকালে শিয়াকে আসলে জেনারেল শাওই কাজে লাগিয়েছিল। জেনারেল শাও বলে ওঠে যে শিয়া, তুমি ভুলে যেও না যে আমি কিন্তু তোমাকেই এখানে স্পাই হিসেবে লাগিয়েছি। এবার শিয়া মানে ডক্টর লিন তো মনে মনে ভাবে যে বাবা, কি ভালো একটা ক্যারেক্টারে আমি টাইম ট্রাভেল করেছি। এবং জেনারেল শাও তো তখনই শিয়াকে একটা কৌটো দিয়ে বলে যে এটা এক্ষুনি খেয়ে নাও। এবার শিয়া তো বাধ্য ছিল সেটা খেতে, ফলে শিয়া সেটা খেয়ে নেয়। জেনারেল শাও বলে ওঠে যে এটা হচ্ছে একটা পয়জন, এটা তোমার শরীরে এখন বাসা বাঁধবে। প্রতি মাসে আমি তোমাকে এটার অ্যান্টিডোট দেব। তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে কিন্তু তোমার বিপদ আছে। তবে হ্যাঁ, তোমাকে এখনো অবধি আমি যা বলেছিলাম তুমি সেটা ঠিক মতোই করেছো। তুমি মহারাজের হয়ে তলোয়ারের বাড়ি খেয়েছো এবং মহারাজের বিশ্বাস অর্জন করতে পেরেছো। তাই এখন আমি তোমাকে কিছু করছি না, কিন্তু তোমার আসল কাজটা ভুলে যাবে না। তোমার আসল কাজ হচ্ছে এমনভাবে চলা যাতে উপপত্নী শাও মহারাজের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এবার অপর দিকে আমরা মহারাজকে দেখতে পাই। মহারাজের কাছে তার ইউনাক এই খবরই নিয়ে যায় যে শিয়া জেনারেল শাওয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছে। তার মানে শিয়া হচ্ছে জেনারেল শাওয়ের লোক, তাহলে কি ওকে এবার খতম করে দেওয়া হবে? এবং ইউসুয়ান তো তখনই বলে ওঠে যে না, ওকে এখনই খতম করব না, দেখা যাক এরপর ও কি করে। অপরদিকে এবার আমরা পরের দিন উপপত্নী শাওকে দেখতে পাই। তাকেও তো মহারাজ ওই সাদা সিল্ক দিয়েছিল এবং উপপত্নী শাও সেটাই খুব মজা নিয়ে দেখছিল যে সত্যি মহারাজ এত দামি একটা জিনিস আমার কাছে উপহার দিয়েছে। এবং তখনই সেখানে দাইমা জাং ছুটতে ছুটতে আসে। দাইমা জাং জানায় যে এইরকম সিল্কের তৈরি রুমাল সে প্রত্যেকটা দাসীর কাছে দেখতে পেয়েছে। আসলে শিয়াকে মহারাজ যে কাপড়ের পিসটা দিয়েছিল সেটাই কেটে কেটে শিয়া সকল দাস দাসীকে বিলিয়ে দিয়েছিল এবং তার কিছুটা অংশ সে অ্যাটেন্ডেন্ট লিউকেও দিয়েছিল। এবং লিউ তো সেটা দিয়েই তার জন্য একটা খুব সুন্দর রোব বানিয়ে এনেছিল, মানে নাইট গাউন বানিয়ে এনেছিল। রিয়া তো তাকে বলে যে আমি তো এটা তোমাকেই উপহার হিসেবে দিয়েছি, সুতরাং নাইট গাউনটাও তুমিই ব্যবহার করো। কিন্তু তখনই সেখানে হাজির হয় দাইমা জাং এবং সে তো শিয়ার ব্যাগ থেকে একখানা ভুডু ডল বার করে যে তোমার ব্যাগের মধ্যে এটা কি লুকানো? জানতামই যে তোমরা দুই শয়তানি মিলে উপপত্নী শাওয়ের বিরুদ্ধে কিছু একটা করতে চাইছো, এক্ষুনি তোমাদেরকে মহারাজের কাছে নিয়ে যাওয়া
হবে। এবার শিয়াকে আর লিউকে তো মহারাজের কাছে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই যে ওই ভুডু ডলটার গায়ে উপপত্নী শাওয়ের নাম এবং জন্ম তারিখ লেখা ছিল, এবং উপপত্নী শাও তো পুরো দোষটাই শিয়ার ওপর দিচ্ছিল যে সে নিশ্চয়ই কিছু একটা কালো জাদু করেছে। উপপত্নী শাও তো এটাও বলে যে কয়েকদিন ধরে তার নাকি শরীরটা একদম ভালো লাগছে না, সেটা নিশ্চয়ই এই কালো জাদুর পুতুলের জন্যই হবে। এবং শিয়া তখনই বলে ওঠে যে মহারাজ, আমি কোনো কালো জাদু করিনি, আসলে এটা কোনো ভুডু ডলই না, এটা হচ্ছে একটা সোল সুদিং ডল। মানে আমি জানতামই যে উপপত্নী শাও কয়েকদিন ধরে অসুস্থ, এটার মধ্যে আমি কিছু সোল কামিং বা সুদিং টাইপের ভেষজ দিয়েছিলাম যাতে করে উপপত্নী শাও আরও ভালো থাকে, আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। এবার মহারাজ তো পরীক্ষা করে দেখে যে সত্যি ওই পুতুলের মধ্যে কিছু ভেষজ ভরা রয়েছে। আসলে যখন দাইমা জাং শিয়াকে দোষারোপ করতে এসেছিল তখন শিয়া কিছু ওষুধ বানাচ্ছিল তার নিজের অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু যখনই দাইমা জাং শিয়াকে ফাঁসানোর কথা বলে তখনই সে টুক করে পুতুলের মধ্যে ওই ভেষজগুলো ঢুকিয়ে দিয়েছিল যাতে করে পরবর্তীকালে সে বেঁচে যেতে পারে। এবার এই কথা শুনে মহারাজ তো আর তাকে কোনো দোষারোপ করে না, এবং সেই রাতেও পুরস্কার স্বরূপ মহারাজ শিয়াকেই নিজের ঘরে ডেকে পাঠায়। এবার শিয়া তো মনে মনে ভাবছিল যে আজকে তো আমি গেলাম, আজকে আমার সাথে কি হবে কে জানে। এবং সে মহারাজের কাছে গিয়ে বলে যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমার জ্বর হয়েছে, আপনি আজকে আমার কাছে আসবেন না। ইউসুয়ান তো অবাক হয়ে বলে যে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, তা সকালবেলা তো তুমি রাজপ্রাসাদে খুব লাফালাফি করছিলে, তখন তো এনার্জির অভাব ছিল না, আর আমার কাছে আসলেই তোমার ঠান্ডা লাগা জ্বর হওয়া এইসব হয় তাই না? এবং ইউসুয়ান তো তখনই বলে ওঠে যে শিয়া, তুমি জেনারেল শাওয়ের লোক তাই না? এবং এই বলে সে তো তার তলোয়ার তুলে নেয় যে আমি আর একবার জিজ্ঞাসা করব, সত্যি করে বলো যে তুমি জেনারেল শাওয়ের লোক কিনা। এবার শিয়া তো খুবই ভয় পেয়ে গেছিল যে না না না, আমি আপনার কোনো ক্ষতি চাই না। এবং তখনই ইউসুয়ান তার তলোয়ার চালিয়ে দেয়, কিন্তু তলোয়ার চালিয়ে সে শিয়াকে না, শিয়ার পিছনে যে দাসী ছিল তাকে হত্যা করে, কারণ ইউসুয়ান জানতে পেরেছিল যে সেই দাসীটিও জেনারেল শাওয়ের স্পাই। এবার তখনই হঠাৎ করে ইউসুয়ানের কিছু একটা অসুস্থতা শুরু হয়, আসলে ইউসুয়ানের ওপরও কিছু পয়জনের প্রভাব ছিল। এবং শিয়া তো তখনই বলে যে আমি কিছু ওষুধ বানাতে জানি যেগুলোর সাহায্যে আমি আপনাকে ঠিক করতে পারবো। আমরা দেখতে পাই যে শিয়া তার ওষুধ তৈরি করে, যে ওষুধটা খেতে তো ভীষণই ভয়ানক রকমের বাজে ছিল, কিন্তু ইউসুয়ানের কাছে ঠিক হওয়ার কোনো রাস্তাও ছিল না, তাই জন্য সে ওই ওষুধ খেয়ে নেয়। ইউসুয়ান বলে ওঠে যে তুমি তো জেনারেল শাওয়ের স্পাই, তাহলে তুমি আমাকে সাহায্য করছো কেন? এবার শিয়া তো মনে মনে ভাবে যে কারণ তুমি না বেঁচে থাকলে আমি মডার্ন যুগে ফিরে যেতে পারবো না, তাই জন্য। ইউসুয়ান বলে যে ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজন একসাথে কাজ করব। হারেমের যে সমস্ত পলিটিক্স সেগুলো খুবই কমপ্লিকেটেড, তাই আজ থেকে তুমি আমার চোখ, মানে আমি তোমার মাধ্যমে সব গোপন খবর পাবো। এবার অপর দিকে আমরা উপপত্নী শাওকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে সে দারুণ সুন্দর কিছু গোল্ডেন অর্কিড আনিয়েছিল, এবং সে তো মনে মনে খুব খুশি ছিল যে মহারাজ তার সাথে সময় কাটাতে এলে সেই গোল্ডেন অর্কিড মহারাজকে উপহার স্বরূপ দেবে। এবং মহারাজের সেই রাতে উপপত্নী শাওয়ের ঘরে যাওয়ারই কথা ছিল, এবং সেই জন্যই তারা খুবই খুশি ছিল। অপরদিকে আমরা শিয়া এবং অ্যাটেন্ডেন্ট লিউকে দেখতে পাই। শিয়ার তো লিউয়ের সাথে একটা বেশ ভালো বন্ড তৈরি হয়ে গেছিল, এবং শিয়া তার ঘরে গিয়ে দেখে যে তার মুখে নানা রকমের পিম্পল উঠেছে, এবং শিয়া তো সঙ্গে সঙ্গে তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য ঠিকই একটা ওষুধের ব্যবস্থা করব। এবার অপর দিকে আমরা মহারাজকে দেখতে পাই, এবং মহারাজ উপপত্নী শাওয়ের ঘরে যেতে মানা করে দেয়, এবং সেই রাগে উপপত্নী শাও তার এক দাসীকেই মেরে ফেলে। এবার রাতের বেলা শিয়া এবং চাংলে যখন ভেষজ খুঁজছিল তখনই তারা এই দৃশ্য দেখতে পায়, একজন দাসীকে দাইমা জাং বাগানের মধ্যে পুঁতে দিল। এবার শিয়া তো তারা চলে যাওয়ার পরই সেই ডেড বডির কাছে যায়, এবং তারা মাটি সরিয়ে দেখে যে মেয়েটি তখনও পুরোপুরি মারা যায়নি। সেই দাসীটি তো বলে ওঠে যে আমার বিছানার তলায় কিছু টাকা রয়েছে, সেই টাকা দয়া করে আমার পরিবারের কাছে দিয়ে দিও। এবার এই সব শিয়া যত দেখছিল তার তো ততই অদ্ভুত লাগছিল যে একটা হারেমের ভেতর বা রাজপ্রাসাদের ভেতর মেয়েদের মধ্যে কতই কুটিলতা, কত জটিলতা, আর এই দাসীটার কি দোষ ছিল? তার তো কোনোই দোষ ছিল না, কোনো কারণ ছাড়াই তাকে মারা যেতে হলো।
এরকম কত নিরীহ মেয়েকে প্রাচীনকালে কারণ ছাড়াই মারা যেতে হতো, তার তো কোনো ঠিক থাকতো না। আর শিয়াকে তো রাতের বেলা জেনারেল শাও আবারও দেখা করার জন্য ডাকে এবং সে বলে ওঠে যে শিয়া, এই উপপত্নী চুইকে মানে গ্র্যান্ড টিউটরের মেয়েকে তোমাকে খতম করতে হবে। সে আমাদের জন্য কোর্টে অনেক রকমের ঝামেলা সৃষ্টি করছে, এ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই সবার আগে তার মেয়েকেই আমি সরাবো। এবং এই বলে জেনারেল শাও তো শিয়াকে একটা পয়জন দেয়, যে এই বিষটার কোনো গন্ধ বা কোনো রং নেই। উপপত্নী চুই যে অর্কিড নিয়ে সারাক্ষণ থাকে, সেই অর্কিডের মধ্যেই তুমি এই বিষটা মিশিয়ে দেবে। সুতরাং আস্তে আস্তে ইনহেল করতে করতে উপপত্নী চুই নিশ্চয়ই মারা যাবে। আর আশা করি তুমি আমার কাজ একদম ঠিকভাবে করবে, তা না হলে আমি কিন্তু তোমাকে অ্যান্টিডোট দেব না। একদিকে এইভাবে একটা ছেলে হয়ে মেয়ের দেহে আসা এবং অপরদিকে রাজপ্রাসাদের এই সমস্ত কূটনীতির মধ্যে থেকে শিয়ার তো মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল। তার মধ্যে খাওয়া দাওয়া এখানে খুব একটা ভালো মিলতো না। শিয়া তো ভেবেছিল যে উপপত্নী হয়ে এখন সে ভালো মন্দ খেতে পারবে, কিন্তু সে জানতে পারে যে তাদের বরাদ্দ খরচা অনুযায়ী মাসে তারা মাত্র 8টাই ডিম পাবে। শিয়া তো মনে মনে ভাবে যে এবারে আমি বুঝতে পেরেছি যে কেন আগেকার দিনের লোকেরা মহারানী হওয়ার জন্য এত লড়াই করত। কিন্তু এত কিছুর মধ্যেও একজন ছিল যার সাথে শিয়ার সম্পর্ক খুব ভালোভাবে গড়ে উঠেছিল, আর সেটা ছিল অ্যাটেন্ডেন্ট লিউ। এমনকি সে তো নিজের ভাগের 2টো ডিমও শিয়ার জন্য রেখে দিত, কারণ তাদের মধ্যে সত্যি নির্ভেজাল একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে অ্যাটেন্ডেন্ট লিউ শিয়ার ওষুধ বানানোর জন্য কিছু ভেষজ সংগ্রহ করছিল। এখানে সামনেই উপপত্নী সেন বসেছিল এবং উপপত্নী সেন তো তখনই তাকে ডাকে যে তুমি কে, তুমি এখানে কি করছো। এবার লিউ এর মুখ থেকে তার সেই পর্দা সরাতেই দেখা যায় যে তার মুখে সত্যি কি সমস্ত বেরিয়েছে, এবং সেটা দেখে উপপত্নী সেন তো খুবই রেগে যায় যে হ্যাঁ, তুমি এরকম মুখ নিয়ে আমার সামনে এসেছো, তোমার কি কিছু রোগ হয়েছে নাকি, তোমাকে তো শাস্তি দেওয়া দরকার। এবং সে তো বলতে গেলে লিউকে শাস্তি দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে উপপত্নী চুই চলে আসে এবং চুই লিউকে তখনকার মতো বাঁচিয়ে দেয়। এবার লিউ তো এই কথা গিয়ে শিয়াকে বলে এবং শিয়া তো খুবই রেগে যাচ্ছিল যে এই দাইমা ঝাং তো বড্ড বেশি বাড়াবাড়ি করছে, কেবলমাত্র ওখানে গিয়ে ও ভেষজ তুলছে, ওর মুখে পিম্পল হয়েছে তাই জন্য ওকে শাস্তি দেওয়া হবে, এটাকে শাস্তি দেওয়ার কোনো কারণ হতে পারে। এবং লিউ তো তাকে ঠান্ডা করে যে না না, দাইমা ঝাং অনেক দিন ধরে এই প্রাসাদে আছে, তার বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। এবার শিয়া তখনই মনে মনে ভাবে যে তার বিরুদ্ধে আমরা ঠিকই কিছু করতে পারবো। এবার লিউ চলে গেলেই শিয়া তো চাংলেকে ডাকে এবং সে বলে যে চাংলে, আমরা আগের দিন দেখেছিলাম যে দাইমা জাং ওই দাসীটিকে মেরে মাটিতে পুঁতে দিল, এবার তুমি সব জায়গায় খবর রটিয়ে দাও যে ওই দাসীটিকে আমরা মৃত্যুর পর বাঁচিয়েছিলাম এবং সে এখন আমাদের প্রাসাদেই রয়েছে এবং সে রিকভারি করছে। কিছুদিন পর পুরোপুরি সুস্থ হয়ে গেলে সে জানাতে পারবে যে তার কে ক্ষতি করতে চেয়েছিল। চাংলে বলে ওঠে যে কিন্তু ওই দাসী তো মরে গেছে, ওকে আমরা কি করে ফিরিয়ে আনবো। এবং শিয়া তো বলে যে সত্যি আর কপালেই সবচেয়ে বোকা দাসীটা জুটেছে, যেটা তোমাকে বলছি তুমি সেটা করো, গিয়ে এক্ষুনি এই কাজটা করো। এবং চাংলে তো তার কথা মতো কাজ করে। এবার এই কথা তো উপপত্তি শাহের কানে পৌঁছাতে বেশি সময় লাগে না এবং শাহ তো দাইমা জাংকে বকাবকি শুরু করে যে তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম যে ওই দাসীটার বডিটা সাল্টে দিতে হবে, আর তুমি সেটাও করতে পারলে না, ও নাকি বেঁচে আছে আর শিয়ার মহলে রয়েছে, ওকে এক্ষুনি খতম করে দেবে। দাইমা জাং তো একটু অবাক হয়ে যায় যে আমি তো নিজের হাতে ওকে কবর দিয়েছিলাম, ও কি করে বেঁচে উঠলো, কিন্তু ও বেঁচে থাকুক আর ওর ভূতই থাকুক, আমি ঠিকই ওকে খতম করে দিয়ে আসবো। এবার রাতের বেলা দাইমা জাং ছুরি নিয়ে আস্তে আস্তে শিয়ার ঘরে প্রবেশ করে এবং সে তো দেখে যে বিছানায় কেউ চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছে। দাইমা তো সঙ্গে সঙ্গে কম্বল তুলে তাকে মারতে যায়, কিন্তু তখনই পিছন থেকে প্রবেশ করে মহারাজা এবং তার সাথে শিয়া। শিয়া বলে ওঠে যে এ কি দাইমা জান, তুমি রাতের বেলা চুপি চুপি আমার ঘরে এসেছো, আবার ছুরি হাতে নিয়ে এখানে কি করছো। উপপত্নী শাও কি এই ব্যাপারে কিছু জানে? জাং তো বলে ওঠে যে মহারাজ, ওর এই সমস্ত কথাই আপনি একদম বিশ্বাস করবেন না, উপপত্নী শাওয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন একটা চাকরানিকেও আশ্রয় দিয়েছে। এবার শিয়া তো বলে ওঠে যে কিসের দাসী, কিসের আশ্রয়, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাইমা জাং
বলে যে আমি ওকে মেরে পুঁতেছিলাম, তারপর তুমি ওকে উঠিয়ে এনেছো তাই না? এবং শিয়া তো তখনই বলে যে তাই নাকি, তুমি কি কারণে ওকে মেরে পুঁতেছিলে তাহলে সেই দোষটাও একটু বলো। এবার এইটার উত্তর দাইমা জাংয়ের কাছে ছিল না, কারণ ওই মেয়েটাকে তো অকারণে মরতে হয়েছিল। এবং দাইমা জাং তো তখনই বলে ওঠে যে মহারাজ, সবকিছু আমারই দোষ, উপপত্নী শাহের এখানে কোনো দোষ নেই, সেই ব্যাপারে কিছুই জানে না। মহারাজ তো সঙ্গে সঙ্গে দাইমা জাংকে শাস্তি দেয় এবং তাকে সেপাইরা ধরে নিয়ে যায়। এইভাবে অকারণে কাউকে হত্যা করার শাস্তি তাকে তো পেতেই হতো এবং শিয়া তার প্রথম বদলা নিতে পারে। একে একে সমস্ত শয়তানিগুলোকে সরানোই ছিল তার একমাত্র লক্ষ্য। এবার দাইমা জাংকে বন্দি করা হয়েছে এই খবর তো উপপত্নী শাহের কাছেও পৌঁছে যায় এবং সেই তো খুবই রেগে যায় যে আমি এক্ষুনি শিয়াকে দেখে নিচ্ছি। কিন্তু তার অন্য দাসীরা তাকে শান্ত করে যে এই ব্যাপারে আমরা ইনভলভ হতে পারবো না, তাহলে তো মহারাজও জেনে যাবে যে আপনি এই ব্যাপারের সাথে যুক্ত, তাহলে আমরা আরও ফেঁসে যাব, আমাদেরকে অন্য কিছু করতে হবে। এবার আমরা অপর দিকে শিয়াকে দেখতে পাই এবং শিয়া তো ভাবছিল যে তার পরের স্টেপ কি হবে, কারণ জেনারেল শাহও তার প্রত্যেকটা স্টেপের উপর নজর রেখেছে, তাই তাকে এমন কিছু করতে হবে যাতে কোনোভাবে তাকে সন্দেহের শিকার না হতে হয়। এবং শিয়া তো তখনই উপপত্নী শাহের সাথে ডাইরেক্টলি দেখা করতে যায়। এবার শিয়াকে তো উপপত্নী শাহ 1 ঘন্টা নিজের মহলের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, তবু শিয়া ধৈর্য ধরে সেখানে দাঁড়িয়েছিল। শিয়া মনে মনে ভাবছিল যে যখন আমি ছেলে ছিলাম আমিও মহিলাদের সাথে এরকম অনেক সময় করতাম, তাদেরকে কম যোগ্য মনে করতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে প্রাচীনকাল থেকেই তাদেরকেও কতটা কঠিন এবং জটিল একটা জীবনযাপন করতে হয়। এবার 1 ঘন্টা পর উপপত্নী শাহ তো শিয়াকে তার ঘরে ডাকে এবং সে বলে ওঠে যে বাবা, তোমার এত সাহস যে তুমি নিজে আমার ঘরে দেখা করতে এসেছো। শিয়া বলে ওঠে যে মহারাজ কেবলমাত্র আমাকে একটা খেলার বিষয় হিসেবে রাতে ডাকেন, তাছাড়া আর কিছুই না, আমি কখনোই আপনার জায়গা নিতে পারবো না। তবে আমি একটা ব্যাপারে আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি, আপনি প্রতিদিন যে বামটা বা যে সেন্টটা ব্যবহার করেন সেটার মধ্যে যে গন্ডগোল রয়েছে সেটা আপনি জানেন। এবার শাহ তো তখনই সেখানে চিকিৎসককে ডাকে এবং চিকিৎসক জানায় যে এই বামের মধ্যে বা সেন্টের মধ্যে কোনো গন্ডগোলই নেই। শিয়া তো বলে ওঠে যে একদমই ঠিক, এটার মধ্যে কোনো গন্ডগোলই নেই, কিন্তু আপনি প্রতিদিন এটা যে ক্রিমটা মানে ফেস ক্রিমটার সাথে ব্যবহার করেন সেটার সাথে মিলিত হলেই এটা কিন্তু একটা খুবই ভয়ানক পদার্থ তৈরি হয় এবং এটা প্রতিদিন গায়ে মাখলে আপনি আস্তে আস্তে ইনফার্টাইল হয়ে যাবেন, মানে আর কোনো সন্তানের জন্ম দিতে পারবেন না। এবার তখনকার দিনে মহারাজের সন্তানের জন্ম দেওয়াটাই ছিল তার স্ত্রীদের প্রধান লক্ষ্য, তাই ইনফার্টাইল হয়ে যাওয়াটা খুবই বড় একটা ইস্যু ছিল। এবং উপপত্নী শাহ তো সেই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় যে আমার বিরুদ্ধে এরকম চক্রান্ত কে করছে, তুমি বা আমাকে সাহায্য কেন করছো। এবং শিয়া তখনই বলে ওঠে যে কারণ আমি আপনার ভাই জেনারেল শাহের লাগানো লোক। এবং উপপত্নী শাহ তো এবার শিয়ার উপর আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করে। শিয়া বলে যে আমি আপনার জন্য একটা দারুণ ফেস ক্রিম বানিয়ে দেব এবং শিয়া নানা রকমের ভেষজ দিয়ে তার জন্য একটা খুব সুন্দর ক্রিম বানিয়ে দেয়, যেটা মেখে সে আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠছিল। অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই এবং তার রাজসভার দৃশ্য দেখতে পাই। একদিকে ছিল জেনারেল শাহ এবং অপরদিকে ছিল উপপত্নী চুইয়ের বাবা, অর্থাৎ এই সাম্রাজ্যের গ্র্যান্ড টিউটর। তারা বারবার খালি একে অপরের উপর দোষ চাপিয়ে একে অপরকে ছোট করার চেষ্টা করছিল এবং জেনারেল শাহ তো গ্র্যান্ড টিউটরের ছেলেকে মানে উপপত্নী চুইয়ের ভাইকে মিথ্যা ঘুষ খাওয়ার চক্রান্ত দিয়ে গ্রেপ্তার করায়। তার সাথে সাথে চুইয়ের সমস্ত পরিবারকেও কমনারে মানে সমস্ত রকমের ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এবার এই খবর শুনে চুই তো খুবই চিন্তায় পড়ে যায় যে আমার মায়ের কোনো ক্ষতি হবে না তো, আমি কেবলমাত্র আমার মায়ের জন্যই এই রাজ পরিবারে বিয়ে করেছিলাম, তা না হলে এই রাজ পরিবারে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই ছিল না। এবং তখনই চুই একটা সত্যি কথা জানতে পারে। আসলে চুইয়ের বাবা মানে কিনা যে গ্র্যান্ড টিউটর ছিল সে চুইকে কাইন্ড অফ ব্ল্যাকমেল করেই মহারাজের কাছে পাঠিয়েছিল যে তুমি যদি মহারাজকে বিয়ে না করো তাহলে তোমার মাকে আমি খতম করে দেব। তাই জন্যই চুই বাধ্য হয়ে মহারাজকে বিয়ে করেছিল, কিন্তু চুই এটা জানতো না যে তার বিয়ের 1 মাসের মধ্যেই তার মাকে অত্যাচার করে মেরে ফেলা হয়। এবার এই সত্যিটা জানার পর চুইয়েরও তো খুব রাগ হতে থাকে। এতদিন সে যে প্যালেস পলিটিক্স থেকে দূরে থাকতো সেইটা সে আর থাকবে না ঠিক করে। আস্তে আস্তে সেও কুচক্রিতে পরিণত হয়।
অপরদিকে আমরা শিয়া এবং ইউশুয়ানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইউশুয়ান তো এখন তার পুরোটা সময় শিয়ার সাথেই কাটাতো। এমনকি শিয়া তো তার ওই টক্সিন ঠিক করার জন্য তাকে ওষুধও বানিয়ে দিত। এবার শিয়া তখনই তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করে বুঝলে যে আমি তোমারই দলে এবং আমি গ্র্যান্ড টিউটরের দলে নই। এবং ইউশুয়ান বলে ওঠে যে সেটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম না, আমি জানতাম যে জেনারেল শাও তোমাকে বলেছিল যে আমার হয়ে তরোয়ালের আঘাত খেতে, যাতে করে তুমি আমার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠো, কিন্তু তুমি তো দেখছিলাম যে আমার পিছনে লুকাচ্ছিলে, আমাকেই আততায়ীদের দিকে ঠেলে ঠেলে দিচ্ছিলে। তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি জেনারেল শাও এর দলে তো হবে না। শিয়া জিজ্ঞাসা করে যে তাহলে এবার আমরা জেনারেল শাওকে নিয়ে কি করব। এবং ইউশুয়ান বলে ওঠে যে ওর হাতে অনেকটাই ক্ষমতা, নর্থ ইস্টের বর্ডার পুরোটাই ওর সৈন্য দিয়ে একদম ঘেরা, সুতরাং এখনই ডাইরেক্টলি আমি ওকে কিছু করতে পারছি না, কিন্তু আস্তে আস্তে ওকে এখান থেকে সরাতে হবে, তা না হলে ও আমার রাজা হওয়ার মাঝখানেও চলে আসতে পারে। এবার আমরা অপর দিকে উপপত্নী চুইকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেও এখন শিয়ার বিরুদ্ধেই লেগে গেছিল। উপপত্নী চুই একটা চুলের কাঁটা বার করে, যেটা কিনা মহারাজের মৃত মায়ের একটা অলংকার ছিল। কিছুদিন পরই মহারাজের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। এবার উপপত্নী চুই তো তার দাসীকে বলে যে এটা অ্যাটেন্ডেন্ট লিউকে দিয়ে দাও, যেন সেটা ওই মৃত্যুবার্ষিকীর দিন পরে। এবার লিউ তো এই চুলের কাটা পেয়ে খুবই খুশি হয় যে উপপত্নী চুই তাকে এরকম একটা উপহার দিয়েছে, এবং লিউ মৃত্যুবার্ষিকীর দিন ওই চুলের কাটা পরে মহারাজের সামনে হাজির হয়। সবার আগে উপপত্নী সাবেরি চোখ সেই দিকে যায় যে তোমার মাথায় মহারাজের মায়ের চুলের কাটা কি করে এলো, তোমার লজ্জা করে না? আজকে যার মৃত্যুবার্ষিকী তার চুলের কাটা পরে এসে তুমি তাকে অসম্মান করছো, তুমি মহারাজকে কষ্ট দেওয়ার চেষ্টা করছো। এবার লিউ তো বলে ওঠে যে এটা তো আমাকে উপপত্নী চুই উপহার হিসেবে দিয়েছিল, এটা যে মহারাজের মায়ের সেটা তো আমি জানতাম না। এবং উপপত্নী চুই তো পুরো ব্যাপারটাই অস্বীকার করে যে আমি কেন তোমাকে এত একটা দামি জিনিস উপহার দেব, তুমি আমার নামে মিথ্যা বলো না। উপপত্নী শাও আর উপপত্নী সেন তো তখনই মহারাজের কাছে লিউয়ের মৃত্যুদণ্ডের জন্য অনুরোধ করে। এবার শিয়া তো খুবই চেষ্টা করে মহারাজের মন পরিবর্তন করার, কিন্তু মহারাজ তখনই লিউকে মৃত্যুদণ্ড দেন। শিয়া বুঝতে পারে না যে মহারাজ এমনটা কেন করছে, কিন্তু তার কিছুই করার ছিল না। সে তো মহারাজের কাছে পরে গিয়ে বলে যে কেন ইউশুয়ান এমনটা করলো। ইউশুয়ান বলে ওঠে যে আসলে হারেমের ব্যাপার স্যাপার খুবই কমপ্লিকেটেড, আমি যদি তার মধ্যে সবসময় নাক গলাতে যাই বা কোনো একজনকে ফেভার করি তাহলে সেটা আমার জন্যই ক্ষতিকর হতে পারে, আমারও হাত পা বাঁধা, আমি এমনটা করতে না চাইলেও আমাকে করতে হয়েছে, কারণ কিছু নিয়ম আছে যেগুলো আমাকে মেনে চলতে হবে। আমরা দেখতে পাই যে অ্যাটেন্ডেন্ট লিউর মৃত্যু হয়, যেটা শিয়ার কাছে ভীষণই দুঃখের ছিল, কারণ এই কুচক্রে ভর্তি এই প্রাসাদের মধ্যেই একমাত্র লিউই তার কাছের বন্ধু ছিল। এবং শিয়া তো তখনই আরও টক্সিক হয়ে ওঠে যে যারা লিউকে হত্যা করেছে তাদের কাউকেই আমি ছাড়বো না। অপরদিকে আমরা উপপত্নী চুইকে দেখতে পাই, সে তো মনে মনে ভাবছিল যে আমিও যে ওকে মারতে চেয়েছিলাম তা না, কিন্তু আমাকে এখন এই হারেমের প্রধান হতে হবে, আর সেটার জন্য আমার যা করার আমি তাই করব। তখনই সেখানে শিয়া আসে। শিয়া বলে ওঠে যে তুমি কিন্তু এটা ভালো করনি। উপপত্নী চুই বলে ওঠে যে তুমি কি ভালো না করার কথা বলছো আমি বুঝতে পারছি না, তবে তোমাকে একটা উপদেশ দিই, অন্যের কথা না ভেবে তুমি নিজের দিকটা দেখো। এবার শিয়া তো ফেরত চলে আসে এবং তার তো কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগছিল না, কারণ তার লিউয়ের জন্য খুবই মন খারাপ করছিল। এবং শিয়া তখনই মনে মনে ঠিক করে যে এদেরকে হারানোর একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে এদেরকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। শিয়া সঙ্গে সঙ্গে উপপত্নী শাওয়ের কাছে হাজির হয়। এবার শাও তো বলে ওঠে যে তোমার তো খুব সাহস, তুমি আমার সাথে দেখা করতে এসেছো, ওই দিন তো খুব তুমি অ্যাটেন্ডেন্ট লিউয়ের হয়ে কথা বলছিলে, আর এখন তুমি এখানে এসেছো। শিয়া বলে ওঠে যে উপপত্নী শাও, আমি তোমার কাছে একটা খবর নিয়ে এসেছি, তুমি যাকে এত বিশ্বাস করো সেই উপপত্নী সেন, সে আসলে উপপত্নী চুইর সাথে মিলিত, সে তোমার সাথে ভণ্ডামি করছে। এবার এই কথা তো উপপত্নী শাও বিশ্বাস করতে চায় না যে এতদিন ধরে ও আমার সাথে রয়েছে, ও কখনোই আমার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে না। এবং তখনই শিয়া বলে ওঠে যে ঠিক আছে, আমি তোমার কাছে এটা প্রমাণ করে দেব, তুমি উপপত্নী সেনকে বলবে যে তুমি উপপত্নী চুইয়ের মহলে কিছু স্পাই লাগিয়েছো, তুমি দেখো ওদের মধ্যে যদি যোগাযোগ থাকে এই কথা উপপত্নী চুইয়ের কানে পৌঁছাবেই, এবং সে তখনই নিজের মহল সার্চ করবে আসলে কে স্পাই সেটা জানার জন্য, আর সেই ঘটনা ঘটলেই তুমি বুঝতে পারবে যে আমি সত্যি
বলছে কিনা। এবার এই কথাতে উপপত্নী শাও তো রাজি হয়ে যায়। শিয়া পরের দিনই কিছু অর্কিড ফুল গুঁড়ো করে তার পাউডার বানায় এবং সেটা সে উপপত্নী সেনের সাথে কথা বলতে গিয়ে ছলনা করে তার গায়ে লাগিয়ে দেয়। অপরদিকে শিয়া উপপত্নী চুইয়ের কাছে যায়। উপপত্নী চুইকে বলে যে তুমি কি উপপত্নী সেনকে সরাতে চাও, তাহলে আজকে তুমি তোমার মহল এমন ভাবে সার্চ করবে যেন তুমি কোনো স্পাইয়ের খোঁজ করছো। এবার উপপত্নী চুই তাতে রাজি হয়ে যায় এবং সে তার মহলে স্পাই খোঁজার অভিনয় করতে শুরু করে। এবার উপপত্নী শাওয়ের কানে তো এই কথা পৌঁছে যায় এবং সে বুঝতে পারে যে তার মানে শিয়া সত্যি কথাই বলছিল এবং সে তো উপপত্নী সেনের গা থেকে অর্কিডেরও গন্ধ পায়, তাতে সে আরো বেশি করে শিওর হয়ে যায় সেন আসলে উপপত্নী চুইয়ের সাথেই জড়িত এবং সে তো সঙ্গে সঙ্গে উপপত্নী সেনকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেয়। একজনের থেকে বদলা নেওয়া শিয়ার কমপ্লিট হয়ে গেল, আর বাকি দুজন, এই দুজনকে শিয়াকে সরাতেই হবে। এবার আমরা দেখতে পাই যে শিয়া কোল্ড প্যালেসে উপপত্নী সেনের সাথে দেখা করতে যায়। উপপত্নী সেন তো নানা রকমের কথা বলছিল যে আমার সাথে উপপত্নী শাও এমনটা কেন করলো, আমি তো এতদিন তার হয়ে কাজ করতাম। এবং শিয়া বলে ওঠে যে শয়তানের হয়ে শয়তানি করলে সেটার ফল তো পাওয়াই যায়, এখন তুমি এইটাতে সাইন করো, তা না হলে ফল কিন্তু খুবই খারাপ হবে। তোমার মনে হয় উপপত্নী শাওয়ের ভাই মানে জেনারেল তোমার বাবা যে কিনা আর্মিতে কাজ করে তাকে ছেড়ে দেবে? এখন আমি কেবলমাত্র তোমাকে বাঁচাতে পারি। এবার সেই যে পেপারটা ছিল সেখানে লেখা ছিল যে উপপত্নী সেন উপপত্নী চুইয়ের হয়ে কাজ করে এবং সে তো বাধ্য হয়ে ওই পেপারে সাইন করে দেয় এবং তখনই শিয়ার লোকেরা এসে উপপত্নী সেনকে হত্যা করে এবং শিয়া তখনই সেই কাগজটা নিয়ে মহারাজের সামনে হাজির করে। সেই উপপত্নী চুইকে ফাঁসায়, যারা কিনা সকলে মিলে লিউকে শেষ করেছিল। অপর একটা মানুষকে হত্যার সময় এদের কারোরই বিবেক কাজ করেনি, কিন্তু নিজের উপর বিপদ এলে সবারই তো টনক নড়ে যায়। মহারাজ তো সঙ্গে সঙ্গে উপপত্নী চুইকেও কোল্ড প্যালেসে বন্দি থাকার শাস্তি দেন। এবার আমরা শিয়া এবং মহারাজকে কথা বলতে দেখতে পাই এবং ইউশুয়ান শিয়াকে জানায় যে জেনারেল শাও নাকি এখন নানা রকমের বদমাইশি করা শুরু করেছে, যেমন আর্মির খাত থেকে সে টাকা সরাচ্ছে। এবার এরকম করলে তাকে কি করে জব্দ করা যাবে? এবং শিয়া তখনই মহারাজকে বুদ্ধি দেয় যে আপনি এক কাজ করুন, আপনি জেনারেল শিয়াওয়ের ওপরই ট্যাক্স আদায়ের দায়িত্ব দিন, যে সেই ট্যাক্স অডিট করবে। এবার এত বড় যে ঘাপলাটা হয়েছে সেটা তো তাকে কোনোভাবে ঢাকা দিতে হবে। এবার ট্যাক্স যদি তার দায়িত্বে থাকে, নয় তাকে নিজের পকেট থেকেই টাকা দিতে হবে, নয় তাকে ব্যাপারটা স্বীকার করতে হবে। রেউসুয়ান তো বলে ওঠে যে কিন্তু এভাবে আমি সকলকেই আমার আশপাশ থেকে মানে বিভিন্ন রাজকীয় পদ থেকে সরিয়ে দিতে পারি না। এমনিতেই গ্র্যান্ড টিউটার মানে উপপত্নী চুইয়ের বাড়ির সকলকেও সরিয়ে দেওয়া হয়েছে, এখন জেনারেল শাওকেও সরিয়ে দিলে আস্তে আস্তে তো রাজতন্ত্র ভেঙে পড়বে। আমি জানি তুমি লিউয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এমনটা করছো। এবার শিয়া তো কিছু বলে না, যে মহারাজ আপনার যা সিদ্ধান্ত আপনি নিন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। অপরদিকে আমরা শিয়াকে দেখতে পাই যার সাথে জেনারেল শাও দেখা করতে আসে। এবার শাও তো বুঝতে পারছিল যে শিয়া ভেতরে ভেতরে এইসব করছে, কিন্তু শাহের হাতে একটা বড় ক্ষমতা ছিল। শিয়াকে সে যে প্রতি মাসে অ্যান্টিডোটটা দিত সে সেটা ফেলে দেয়, যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে এরকম করেই তোমাকে মরতে হবে, তোমার বোঝা উচিত যে তোমার মাস্টার কে। এবং শিয়া তো তাকে মুখ ভেঙিয়ে চলে আসে যে আমার কিছুই আসে যায় না। কিন্তু ঘরে এসে শিয়া খুবই অসুস্থ হয়ে পড়ে। আমরা দেখতে পাই যে ইউশুয়ান তো তার পাশে থেকে থেকে তাকে আদর যত্ন করছিল, তার দেখভাল করছিল, কিন্তু এই বিষের যে কি অ্যান্টিডোট ছিল সেটা তারা কেউই বানাতে পারছিল না। অপরদিকে আমরা উপপত্তি শাওকে দেখতে পাই। শাও তো রীতিমতো নিজের জন্য গোল্ডেন রোবও বানিয়ে নিয়েছিল, যে এবার আমাকে রানী হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। আমার ভাই বলেছে যে শিয়া ওই পয়জনের কারণেই কিছুদিনের মধ্যেই মারা যাবে, আর আমি ছাড়া মহারাজের তো আর কোনো উপপত্নী তালে রইলও না, কারণ উপপত্নী চুই তো এমনিও বন্দি, তাই জন্য মহারাজ নিশ্চয়ই তাকেই চুজ করবে। এবার শিয়া তো তখনই মহারাজকে উপদেশ দেয় যে এখনই কোনো মহারানী চুজ না করাই ভালো, এখন তোমার নিউট্রাল থাকাই ভালো। এবং ইউশুয়ানও তার রাজসভায় সেটাই ঘোষণা করে দেয় যে আমি এখন কোনো মহারানী চুজ করব না, আর করলেও আমি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে করব না, সে মানুষ হিসেবে কেমন, তার ভার্চুটা কেমন সেইটা দেখে আমি করব। সুতরাং এখনই আমি তেমন কাউকে খুঁজে পাইনি। এবার আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই। এবার আমরা দেখতে পাই যে শহরে বিশাল বড় প্লেগ হঠাৎ করে শুরু হয়, একে একে মানুষ মরে যাচ্ছিল এবং নানা ঘটনা ঘটছিল, এবং এই রোগের যে কি ওষুধ সেটা কেউই খুঁজে পাচ্ছিল না। শিয়া তো অনেক দিন ধরে নানা রকমের বই ঘেটে নানা পড়াশোনা করে সেই রোগের ওষুধ বার করে এবং সে প্লেগের রোগীদের মধ্যে সেই ওষুধ ছড়িয়ে দেয়। ওর দিকে আমরা উপপত্নী শাওকে দেখতে পাই।
সে মহারাজের কাছে গিয়ে বলে যে মহারাজ, এই প্লেগের মধ্যে আমি সাধারণ মানুষদের জন্য অনেক কাজ করেছি, তাদের সেবা যত্ন করেছি, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছি, অনেক কিছু। আপনার কি মনে হয় না যে এবার আমি আপনার মহারানী হওয়ার যোগ্য? মানে ইচ্ছে করে শাওয়ের পরিবারই এই প্লেগ ছড়িয়েছিল, তারপর তারা নিজেরাই ভালো সেজে মহারানীর মর্যাদা গ্রহণের চেষ্টা করছিল। এবার শিয়া তো তখনই সেই ঘরে ঢুকে আসে এবং সে জোর করে উপপত্নী শাওকে এই রোগেরই যে জীবাণু ছিল সেইটা খাইয়ে দেয়। শিয়া বলে ওঠে যে এতদিন তুমি নিজের স্বার্থের জন্য এইভাবে লোকদের হত্যা করেছো, তুমি নিজেও টেস্ট করে দেখো যে কর্মের ফল খেতে কেমন লাগে। উপপত্নী শাও তো খুবই ভেঙে পড়ে। মহারাজ সবকিছু জানার পর তাকেও গৃহবন্দী বানিয়ে দেয় এবং শিয়া তখনই তার সাথে দেখা করতে আসে। উপপত্নী শাও বলে ওঠে যে তুমি আমার শেষ মুহূর্তে এখানে কেন এসেছো? আমি ইউশুয়ানকে ভালোবাসি, ছোটবেলা থেকে আমি জানতাম ওর সাথেই আমার বিয়ে হবে, কোনো মহারাজা না। আমি আমার কাজিনকে ভালোবাসি, আমি ইউশুয়ানকে ভালোবাসি এবং ছোট থেকে আমি এটাই স্বপ্ন দেখেছি যে ওকে বিয়ে করব, আমাদের সন্তান হবে, এই সব কিছু। সেই স্বপ্ন যখন অন্য কেউ ভেঙে দিতে চায় তখন অবশ্যই আমাকে সেটা নিজের রাখার জন্য কিছু করতেই হবে। তাই জন্যই আমি এতদিন যা করার সব করেছি। এবং এই সব বলতে বলতে উপপত্নী শাও তো সেখানেই মারা যায়। শিয়া বুঝতে পারে যে উপপত্নী শাও শয়তান ছিল সেটা তো ঠিকই, কিন্তু তাকে ছোটবেলা থেকে এমন করেই গড়ে তোলা হয়েছিল। মানে তার জীবনটার লক্ষ্যই একমাত্র ছিল যে মহারানী হওয়া, মহারাজের সন্তানের জন্ম দেওয়া, এইসব। আলাদা করে তার জীবনের কোনো লক্ষ্যই ছিল না। সুতরাং সেইবার কি করত, সেও বলতে গেলে একদিক থেকে পরিস্থিতির শিকার ছিল। এবং আমরা দেখতে পাই যে শিয়াও মারা যায়। এবার শিয়াওয়ের মারা যাওয়ায় তার ভাই তো খুবই ভেঙে পড়েছিল এবং তখনই তার ভাইয়ের সাথে দেখা করতে আসে উপপত্নী চু। উপপত্নী চুই বলে ওঠে যে তোমার বোনও মারা গেছে এবং আমার বাবাও মারা গেছে, এখন আমাদের কাছে আর কোনো অপশন নেই এক হওয়া ছাড়া। আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমি সম্রাজ্ঞী হতে চাই। তাই তুমি ইউশুয়ানকে গদি থেকে নামাও, তাতে আমি তোমাকে সাহায্য করব। আমার খালি একটাই শর্ত যে আমাকে সম্রাজ্ঞী হতে দিতে হবে। এবার জেনারেল শাও তো এই শর্তে রাজি হয়ে যায়। পরদিকে আমরা শিয়া এবং মহারাজকে দেখতে পাই। মহারাজের ওই টক্সিন ঠিক করার জন্য শিয়া তো তাকে প্রতিদিন ওষুধ দিত এবং তেমনভাবেই শিয়া তাকে ওষুধ দিচ্ছিল। কিন্তু ওষুধ খাওয়ার পরই হঠাৎই ইউশুয়ানের বুকে ব্যথা শুরু হয় এবং সে হঠাৎ করেই খুবই অসুস্থ হয়ে পড়ে এবং তখনই তার ঘরে প্রবেশ করে জেনারেল শাও এবং চুই। মানে তারাই পুরো প্ল্যানটা করেছিল ইউশুয়ানকে হত্যা করার, কিন্তু শিয়া তো অবভিয়াসলি এক কাঠি আগেই ছিল, তাই জন্য সে ইউশুয়ানকে ওটা খেতে দেয়নি। কিন্তু তারা ইচ্ছা করেই ওরম বুকে ব্যথা মরে যাওয়ার অ্যাক্টিং করেছিল, যাতে জেনারেল শাও এবং উপপত্নী চুইকে তারা হাতে নাতে ধরতে পারে। এবার সঙ্গে সঙ্গে সেখানে মহারাজের সৈনিকরা তো আসে এবং আমরা দেখতে পাই যে মহারাজ জেনারেল শাওয়ের কাছে শিয়ার অ্যান্টিডোটটা চায়, যে তুমি ওকে যে বিষটা দিয়েছিলে সেটার অ্যান্টিডোটটা দাও। জেনারেল তো বলে ওঠে যে আমি যদি সুখে না থাকতে পারি তোমাকেও সুখে থাকতে দেব না, এবং এই বলে সে নিজেকেই হত্যা করে নেয়। মানে অ্যান্টিডোট সে কিছুতেই দিত না। অপরদিকে উপপত্নী চুইকে তো জেলে বন্দি করা হয় এবং শিয়া তার সাথে দেখা করতে যায়। শিয়া বলে ওঠে যে তুমি যদি প্রথমের মতোই ভালো থাকতে তাহলে এমন দুর্দশা তোমার কখনোই হতো না। এবং উপপত্নী চুই তো তখনই বলে ওঠে যে আমার কথা, আমিও একজনকে ভালোবেসেছিলাম, আমার ছোটবেলার ভালোবাসা, কিন্তু তার সাথে আমার বিয়ে হয়নি। আমার বাবা আমাকে ব্ল্যাকমেল করে মহারাজের স্ত্রী করে পাঠায় যে আমি যদি এখানে বিয়ে না করি তাহলে আমার মাকে হত্যা করা হবে, আর আমিও তাই এখানে বিয়ে করতে বাধ্য হই। আমি ভেবেছিলাম তাতে আমার মা ভালো থাকবে, তো বিয়ের 1 মাসের মধ্যেই আমার মাকেও মেরে ফেলা হয়। সারাটা জীবন আমি নিজের বিরুদ্ধে লড়াই করেছি, নিজের মনের বিরুদ্ধে কাজ করতে বাধ্য হয়েছি এবং আমি তারই ফল ভোগ করছি। অনেকদিন তো এইভাবে বাঁচলাম, আর না। এবং এই বলে সেও তো সেখানেই বিষ পান করে হত্যাবরণ করে। শিয়া বুঝতে পারে যে সত্যি মহিলাগুলো যে শয়তান বা বদ ছিল তা না, মানে তারা পরিস্থিতির শিকার ছিল। এবার শিয়া তো এখানেই থাকে, অন্যান্য সব উপপত্নীই মারা গেছিল, কিন্তু শিয়ার ওই পয়জন মানে যেটা জেনারেল শাও তাকে দিয়েছিল সেটা ঠিক হচ্ছিল না। এবার এমন করতে করতে ইউশুয়ানের 100 দিনের রাজত্বকাল শেষ হয়ে আসে, মানে এবার সে অফিসিয়ালি রাজা হতে পারবে। আমরা দেখতে পাই যে শিয়া তো তখন খুবই অসুস্থ ছিল, তাই ইউশুয়ান তার সাথে রাজ পোশাক পরে দেখা করতে আসে যে শিয়া, আমি তোমাকে আমার রানী বানাতে চাই, চলো আমার সাথে চলো। এবং শিয়া তখনই রাজার মাথার ওই মুকুটটা দেখতে পায়। শিয়ার মনে পড়ে যায় যে খবরেও সে এই মুকুটটার কথাই দেখেছিল। শিয়া বলে ওঠে যে আমি নিশ্চয়ই আপনার সাথে যাব, কিন্তু আমাকে ওই মুকুটটা একবার দিতে হবে। ইউশুয়ান তো সঙ্গে সঙ্গে তার মুকুটটা খুলে শিয়ার হাতে দিয়ে দেয়। শিয়া বলে ওঠে যে মহারাজ চাংলে একটু বোকা আছে,
আপনি আমার হয়ে ওকে একটু সামলে নেবেন। আমি এবার চললাম। আমি জানি যে আপনি ভবিষ্যতে খুবই ভালো একজন রাজা হবেন। এবং এই বলে শিয়া ওই মুকুটের মাধ্যমেই আবার টাইম ট্রাভেল করে। শিয়া পৌঁছে যায় মডার্ন যুগে এবং মুকুটটা সেখানেই পড়ে থাকে। আমরা দেখতে পাই যে আবারও মডার্ন যুগে ডক্টর লিন তার নিজের চেহারায় ফিরে এসেছিল, কিন্তু প্রাচীনকালের এই যাত্রা তাকে মানুষ হিসেবে অনেকটা বদলে দিয়েছিল। ডক্টর লিন তো সঙ্গে সঙ্গে সেখানে লিউকে ডাকে, মানে তার জুনিয়র ডক্টর লিউকে, এবং ডক্টর লিন তার রিপোর্টে সাইন করে দেয় যাতে লিউ এখন থেকে সার্জিয়ানদের মধ্যে প্রধান থাকতে পারে। ডক্টর লিন বুঝতে পেরেছিল যে মেয়েদের কতটা পরিশ্রম করে, কতটা কঠিন লড়াই করে জীবনে এগোতে হয়, এবং তখনই ডক্টর লিনের ঘরে 3জন নতুন ইন্টার্ন প্রবেশ করে। এবং আমরা দেখতে পাই তাদের 3জনকে দেখতে পুরোই উপপত্নী শাহ, উপপত্নী সেন এবং উপপত্নী চুইয়ের মতো ছিল। এবং সবার শেষে তো ছুটতে ছুটতে একজন আসে যে কিনা সবার থেকে লেট হয়ে গেছিল এবং তাকে দেখতে একদমই চাংলের মতো ছিল। এবং ডক্টর লিন তো সকলকে আবারও ছেলে রূপে ফিরে পেয়ে খুবই খুশি হয়। এবং এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানিও যে একজন মেয়ে হিসেবে তোমাদের কি মনে হয় একটা মেয়ের জন্য এই সমাজে সবচেয়ে কঠিন লড়াই কোনটা? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ড্রামাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।